কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমলাক্সমিকাম টেক্সট বুক থেকে 5th চ্যাপ্টার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অর্থাৎ ভারত ও তার ভূখণ্ড এটা নিয়ে পড়াশোনা করব। আর্টিকেল 1 থেকে 4 এর মধ্যে 1 থেকে 4 এর মধ্যে পার্ট 1 এ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে সংবিধান আলোচনা করেছে। ওকে, এবার আমরা একে একে 1 থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত কি কি বক্তব্য আছে এবং তার বিশ্লেষণগুলো করে নেব। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 1 কি বলছে। বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। প্রথম যে টার্মটা ইউজ করছে সেটা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ নামকরণের কথা বলছে। এবং 2 নম্বর কথা যেটা বলছে সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ নেচার অফ ইন্ডিয়া। এই দুটো কথাই কিন্তু 1 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে। প্রথমে বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এখানে ইন্ডিয়া এবং ভারত এই দুটো নামকে কিন্তু গ্রহণ করা হয়েছে। আমরা জানি যে যখন সংবিধান সভায় নাম নিয়ে বিতর্ক চলছিল সেখানে কিন্তু ঐক্যমত্যভাবে একটি নামের পক্ষে কোনো সওয়াল করা হয়নি, অর্থাৎ সেখানে কোনো ইউনানিমিটি ছিল না। অতএব কোনো মানুষ বা কোনো সদস্য বলছিলেন যে ভারত নেওয়া হোক, কোনো সদস্য বলছিলেন যে ইন্ডিয়া নেওয়া হোক। তো এখানে বিতর্ক এড়াতে আমরা দুটো নামকে কিন্তু জায়গা দিয়েছি। আর 2 নম্বর যে কথাটার দিকে আর্টিকেল 1 হাইলাইট করছে সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। এখানে ভারতবর্ষের যে চরিত্র সেটাকে কিন্তু ডিফাইন করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ চরিত্র বলো বা লেজিসলেটিভ চরিত্র বলো, সেটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটস এর মধ্যে কিন্তু বলা আছে। ইউনিয়ন অফ স্টেটস কেন? ইউনিয়ন অফ স্টেটস এই কারণেই, কারণ আমাদের দেশে আমেরিকার মতো ফেডারেল স্ট্রাকচারকে কিন্তু পুরোপুরি অনুসরণ করা হয়নি। আমরা ইউএসএ তে দেখতে পারি যে অঙ্গরাজ্যগুলো তাদের যে একটা এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু একসাথে এসে একটা ইউনিয়ন তৈরি করছে, যেটা হয় ইউএসএ তে। ওকে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেরকমটা দেখা যায়নি। ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট দ্য রেজাল্ট অফ এন এগ্রিমেন্ট অ্যামং দ্য স্টেটস, অর্থাৎ ভারতীয় যে ইউনিয়ন সেটা কিন্তু বিভিন্ন স্টেটের মধ্যে কোনো এগ্রিমেন্টের মাধ্যমে তৈরি হয়নি। ওকে, তো এগ্রিমেন্ট যখন হবে সেই এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ নিশ্চয়ই থাকবে, কিন্তু ভারতের ক্ষেত্রে যেহেতু এগ্রিমেন্টও নেই, সেই এগ্রিমেন্টকে ব্রেক করে বেরিয়ে যাওয়ারও সুযোগ নেই। অর্থাৎ 2 নম্বর টার্মটা যেটা বলা হয়েছে যেটা হচ্ছে দ্য স্টেটস হ্যাভ নো রাইট টু সিসিড ফ্রম দ্য ফেডারেশন, অর্থাৎ যে ভারতের মূল যে ভূখণ্ড সেখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো স্কোপ কিন্তু এই রাজ্যগুলোর নেই। ওকে, এবার আমরা আর্টিকেল 2 ভারতবর্ষকে যে ভারতের যে ভূখণ্ডকে সেটাকে 3টে ভাগে ভাগ করছে সেটা আমরা একটু দেখব। ফার্স্টে যেটা বলছে টেরিটরিজ অফ দ্য স্টেটস অর্থাৎ রাজ্যগুলোর যে পরিসর। 2 নম্বর যেটা বলছে ইউনিয়ন টেরিটরিজ এর কথা বলছে। আর 3 নম্বর যেটা বলছে টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এট এনি টাইম, অর্থাৎ ভারতবর্ষ পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত সভরেন স্টেট হওয়ার দরুন যে কোনো একটা স্টেটকে অ্যাকোয়ার করলো বা কিছু করলো, তো সেটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে আসবে। অর্থাৎ আর্টিকেল 1 ভারতবর্ষকে তার যে ভূখণ্ডকে সেটাকে 3টে শ্রেণীতে কিন্তু বিভক্ত করে দিয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে শিডিউল 1 এ কি বলা আছে। শিডিউল 1 এ কি বলা আছে? দ্য নেমস অফ দ্য স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল এক্সটেন্ট, অর্থাৎ রাজ্যগুলোর নাম, তাদের যে বিস্তার এবং ইউনিয়ন টেরিটরিগুলোর নাম এবং তার বিস্তার, এই টোটাল জিনিসটা কিন্তু ফার্স্ট শিডিউলে আছে। যে কোনো পরীক্ষা এটা জিজ্ঞেস করতে পারে যে প্রথম শিডিউলে সংবিধানে কোন বিষয়টি উল্লিখিত আছে, তো সেটা সহজেই আমরা উত্তর করতে পারবো এটা দেখার পর। আর অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 28 স্টেটস অ্যান্ড 9 ইউটি, অর্থাৎ এই মুহূর্তে আমাদের 28টা রাজ্য আছে এবং 9টা ইউনিয়ন টেরিটরি আছে। কদিন আগে পর্যন্ত 29টা রাজ্য ছিল এবং 7টা ইউনিয়ন টেরিটরি ছিল। আমরা জানি যে আমরা 370 ধারাকে অবলুপ্ত করেছি এবং তার সাথে সাথে যেটা করেছি জম্মু কাশ্মীরের কে আমরা স্টেট থেকে কনভার্ট করেছি 2টো ইউনিয়ন টেরিটরিতে, লাদাখ, জম্মু এন্ড কাশ্মীর। তো সেক্ষেত্রে আমাদের
ইউনিয়ন টেরিটরির সংখ্যা 2টো বেড়েছে এবং আমাদের স্টেটের সংখ্যা কিন্তু একটা কমে গেছে, অর্থাৎ 28টা স্টেটস এসে দাঁড়িয়েছে। এবার আমরা জানি যে 370-এর মাধ্যমে আমরা জম্মু কাশ্মীরকে কিছু স্পেশাল স্ট্যাটাস দিয়ে রেখেছিলাম, যদিও সেটা এখন নেই, কিন্তু অন্যান্য কিছু রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই স্পেশাল স্ট্যাটাস কিছুটা মানে স্পেশাল প্রভিশনের ব্যবস্থা করা হয়েছে আন্ডার পার্ট 21। কোন কোন রাজ্যগুলো? মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ। এই যে রাজ্যগুলোর নাম বললাম, এই রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু স্পেশাল প্রভিশনের কথা আন্ডার পার্ট 21 সংবিধান কিন্তু উল্লেখ করেছে। ওকে, এখানে আমরা জানি যে 5th আর 6th শিডিউলে আমরা কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সুবিধার জন্য আমরা কিন্তু কিছু শিডিউলড এরিয়া, ট্রাইবাল এরিয়াকে কিন্তু চিহ্নিত করে সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানের ক্ষেত্রে কিছু এক্সেপশন কিন্তু আমরা প্রয়োগ করে থাকি অ্যাকর্ডিং টু 5th and 6th শিডিউল। ওকে, এখানে একটা কথা আছে, বিইং এ সভরেন স্টেট ইন্ডিয়া ক্যান অ্যাকোয়ার ফরেন টেরিটরিজ অ্যাকর্ডিং টু দ্য মোডস রিকগনাইজড বাই ইন্টারন্যাশনাল ল। অর্থাৎ যেহেতু আমরা একটা সার্বভৌমত্ব প্রাপ্ত রাষ্ট্র, আমরা সার্বভৌমত্ব কি জিনিস সেটা বিগত যে অধ্যায় সেখানে কিন্তু আলোচনা করেছি কেন আমরা সার্বভৌম। তো সার্বভৌম হওয়ার দরুন আমরা কিন্তু কোনো বিদেশি যে ল্যান্ড বা টেরিটরি সেটা কিন্তু আমরা অ্যাকোয়ার করতে পারি। ঠিক আছে, এটার বেসিসেই আমরা দামান অ্যান্ড দিউ, ওকে, তো এই দাদরা নাগার হাভেলি, দামান অ্যান্ড দিউ, গোয়া, পুদুচেরি, এগুলো কিন্তু সিকিম পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা অ্যাকোয়ার করেছি। ওকে, এবার আমরা আর্টিকেল 2টা দেখে নেব। আর্টিকেল 2 কি বলছে? আর্টিকেল 2-তে পরিষ্কার দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে পাওয়ার টু অ্যাডমিট নিউ স্টেটস, পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেট। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে যে স্টেটটার অলরেডি এক্সিস্টেন্স আছে সেরকম একটা স্টেটের কথা বলছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো একটা নতুন জায়গা, যেমন সিকিম আমাদের সাথে যুক্ত হয়েছিল, সেটা কিন্তু আমরা আমাদের মধ্যে অঙ্গীভূত করতে পারবো, এটা বলা আছে। এবং 2 নম্বর হচ্ছে যে স্টেটটা কিন্তু রেকগনাইজড স্টেট নয় বা যে স্টেটটার অস্তিত্ব নেই সেটা কিন্তু এই 2 নম্বর ক্লজে কিন্তু বলা আছে। ওকে, এই হয়ে গেল আর্টিকেল 2। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আর্টিকেল 2 এর সাথে আর্টিকেল 3 এ। আর্টিকেল 2 কিন্তু মূলত যে ভারত ভূখণ্ডের বাইরে থেকে কোনো একটা নতুন স্টেটের আসার কথা বলে বা নতুন একটা স্টেটকে অঙ্গীভূত করার কথা বলে ভারত ভূখণ্ডের মধ্যে, কিন্তু আর্টিকেল 3 কিন্তু ভারতীয় ভূখণ্ডের মধ্যে থেকে বিভিন্ন যে চেঞ্জেস, টেরিটোরিয়াল এক্সটেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, এটা কিন্তু আর্টিকেল 3 বলে। ওকে, আর্টিকেল 3-তে যে ভারতবর্ষের মধ্যে থাকা যে স্টেটগুলো সেগুলো কিভাবে রিঅ্যারেঞ্জ করে হোক বা যে কোনো ভাবে হোক যে নতুন স্টেট তৈরি করা বা কোন একটা স্টেটকে অবলুপ্ত করা বা কোন একটা ইউনিয়ন টেরিটরি তৈরি করা বা কোন একটা রাজ্যের নাম পরিবর্তন করা, এই বিষয়গুলো কিন্তু আর্টিকেল 3 এর মধ্যে বলা আছে। এই যে সেপারেশন অফ টেরিটরিজ ইউনাইটিং টু অর মোর স্টেট, এগুলো একটু তোমরা একটু দেখে নিও। ইনক্রিজ দ্য এরিয়া অফ এ স্টেট, ডিমিনিশ দ্য এরিয়া অফ এ স্টেট, alter the boundary of a state, alter the name of any state. ওকে, তো এই যে টোটাল বিষয়টা কিন্তু আর্টিকেল 3-তে বলা আছে। এবার যে ধরনের এই যে চেঞ্জেস গুলো আমরা বললাম এখানে, সেই চেঞ্জেস গুলোকে যদি পরিণতি দিতে হয় তার কিছু প্রি কন্ডিশন আছে। কি বলছে? পার্লামেন্টে উপরিউক্ত যে 5টা প্রভিশনকে এফেক্টিভ করার জন্য যে বিল আনতে হবে সেটাকে কিন্তু প্রথমে প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট লাগবে, অর্থাৎ প্রেসিডেন্টের পূর্ব অনুমতি কিন্তু এখানে লাগবে। এবার প্রেসিডেন্ট সেটা কি করবে? প্রেসিডেন্ট ওই যে বিলটা তার রেফারেন্স করে কিন্তু স্টেটগুলোকে পাঠাবে। আমরা দেখতে পাচ্ছি রামনাথ কোবিন্দজি রেফার করে মমতা ব্যানার্জির দিকে কিন্তু পাঠাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি। তো এর পরে কি হবে? এর পরে যেটা হবে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখছি। এইবার কি হবে যে স্টেট লেজিসলেচার
যে বিলটা এলো বা যে ধরনের প্রস্তাব এলো, যে রকমের রেফারেন্সটা এলো, তো সেই রেফারেন্স মানে প্রেসিডেন্ট যে রেফারটা করলেন তার উপর একটা ভোটাভুটি হোক বা যা হোক একটা হবে, তো স্টেট লেজিসলেচার তার একটা ওপিনিয়ন দেবে। সেটা হতে পারে সেটাকে অ্যাকসেপ্ট করে হোক বা রিজেক্ট করে হোক, আইদার যে কোনো একটা কিন্তু ওপিনিয়ন এক্ষেত্রে স্টেট লেজিসলেচার দেবে, অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট। যদি প্রেসিডেন্টের কাছে এটা গ্রহণযোগ্য হয়, তিনি রাজ্য সরকার বা যে লেজিসলেচার থেকে যে প্রস্তাবটা গেল, ওকে, সেটাকে গ্রহণ করতে পারেন বা তিনি নিজের রেফারেন্স অনুযায়ী কাজ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোন রকম বাউন্ডিং পার্লামেন্ট রাষ্ট্রপতির উপর নেই, ঠিক আছে। ইট ইজ নট নেসেসারি টু মেক এ ফ্রেশ রেফারেন্স টু দ্য স্টেট লেজিসলেচার এভরি টাইম অ্যামেন্ডমেন্ট টু দ্য বিল ইজ মুভড অ্যান্ড অ্যাকসেপ্টেড ইন পার্লামেন্ট। আবার যখন এই বিলের ওপর অ্যাকসেপ্ট হয়ে গেল, তারপরে তার উপর যে ভোটাভুটি ফার্স্ট রিডিং থেকে শুরু হয়ে বিল পাসের যে প্রক্রিয়া সেটা যখন চলছে, তখন যখন বিলের ওপর কোন রকম নতুন কোনো অ্যামেন্ডমেন্ট ঢুকবে বা কোনো একটা পার্টিকুলার প্রভিশন বাদ যাবে, সেটাকে কিন্তু স্টেটের লেজিসলেচার দিয়ে স্টেট মানে যে আবার নতুন করে সেটার উপর ভোটাভুটি হবে বা স্টেটকে যদি নতুন করে রেফার করতে হবে, এই বিষয়টা কিন্তু নয়। অর্থাৎ প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট আলাদা করে কিন্তু স্টেট লেজিসলেচারে যাবে না, ওকে। এবার বলতে এবার এটা হলো রাজ্যের ব্যাপার। এবার টেরিটরি হলে কি হবে, ইউনিয়ন টেরিটরি হলে নো রেফারেন্স নিড টু বি মেড টু দ্য কনসার্ন লেজিসলেচার টু অ্যাসার্টেন ইটস ভিউ। অর্থাৎ এখানে কোনো রেফার করারই দরকার নেই। দ্য পার্লামেন্ট ক্যান ইটসেলফ টেক এনি ডিসিশন অ্যাজ ইট ডিমস ফিট। আমরা জানি ইউটির ক্ষেত্রে নিয়মগুলো একটু আলাদা হয়, তো সেখানে যেটা হয় এক্ষেত্রে সেখানে যে ইউনিয়ন টেরিটরির যে লেজিসলেচার আছে, অর্থাৎ যেটা আইন প্রণয়নকারী সংস্থা আছে, সেখানে কিন্তু এই বিলটা যাবে না, মানে এই রেফারেন্সটাই যাবে না, এই রেফারেন্সটা যাবে না। পার্লামেন্ট নিজের মতো করে তার কিন্তু এক্ষেত্রে ডিসিশন নিতে পারে, ওকে। এবার আর্টিকেল 4 নিয়ে আমরা আলোচনা করব। এখন যে বিলটার কথা আমরা বললাম, বা যে আর্টিকেল 3 বলো বা আর্টিকেল 2 বলো, সেই বিলটা কিভাবে মানে কোন নিয়মে, ঠিক আছে, কোন প্রভিশনে পাস হবে, সেটা কিন্তু আর্টিকেল 4 এক্ষেত্রে উল্লেখ করে দিচ্ছে। কি বলছে আর্টিকেল 4? আর্টিকেল 4 বলছে যে laws made for admission or re-establishment of any new states and formation of new states and alteration of boundaries or names of existing states under Article 3. অর্থাৎ যখন কোনো একটা নতুন স্টেটকে আমরা স্টেটের মধ্যে আমাদের ইউনিয়ন মানে আমাদের যে ভারত ভূখণ্ডের মধ্যে অংশীভূত করছি বা নতুন কোনো স্টেট রিঅর্গানাইজেশন করছি আমার দেশের মধ্যেই উইদিন আওয়ার কান্ট্রি, তো সেই দুটো ক্ষেত্রেই সেটাকে কিন্তু আর নট টু বি কনসিডার্ড অ্যাজ অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368। অর্থাৎ 368 ধারা মতে এটাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে তাহলে কিভাবে পাস হবে সেটা বলা হচ্ছে যে সাচ লজ ক্যান বি পাস বাই সিম্পল মেজরিটি। অর্থাৎ সেই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বা এই যে জিনিসগুলো বা নতুন কোনো একটা মানে নতুন কোনো একটা ভূখণ্ডকে ভারতবর্ষের মধ্যে অঙ্গীভূত করা, এই সংক্রান্ত বিষয় কিন্তু একটা সিম্পল মেজরিটিতে পাস করা যাবে বাই অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস, ওকে। তো এই ক্ষেত্রে যখন আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এটা হয়েছে, তো সেখানে কিন্তু একটা সিম্পল অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস দ্বারা এটাই কিন্তু আমাদের দেশের মধ্যে এটা অঙ্গীভূত করেছি বা দেশের মধ্যে যে রিঅর্গানাইজেশন অফ স্টেট সেটা কিন্তু করেছি। এবার একটা প্রশ্ন এখানে সভাপতি এসে পড়ে। কি প্রশ্ন না, এই যে does the power of parliament to diminish the area of the states under article 3 include the power to cede Indian territory to a foreign country? অর্থাৎ যে এই যে আমরা কোন একটা স্টেটকে তার বাউন্ডারিকে ডিমিনিশ করে দিতে পারি, তার সীমা বাড়াতে পারি, নতুন স্টেট ফর্ম করতে পারি, কোন একটা স্টেটের যে টেরিটোরিয়াল এক্সটেন্ট সেটাকে কমিয়ে দিতে পারি, আমরা যেটা আগে আলোচনা করলাম আর্টিকেল 3 তে। তো সেই আর্টিকেল 3 অনুযায়ী যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে,
সেটাতে কি আমরা দেশের মধ্যে থাকা কোনো একটা ভূখণ্ডকে কোনো একটা বৈদেশিক রাষ্ট্রকে প্রদান করতে পারি? সেই উত্তরটা কিন্তু সুপ্রিম কোর্ট দিচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন রেফারেন্সে। কি দিচ্ছে? ইন্ডিয়ান টেরিটরি ক্যান বি সিডেড টু এ ফরেন স্টেট অনলি বাই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368। অর্থাৎ কেবলমাত্র সংবিধান সংশোধনী বিল দ্বারাই এটাকে কিন্তু করা যাবে, আদারওয়াইজ কিন্তু নর্মাল প্রসেস যেটা আমরা বললাম সিম্পল মেজরিটিতে, সেটা কিন্তু কখনোই পরিণতি দেওয়া যাবে না। এটা কিন্তু বেরুবাড়ি ইউনিয়ন কেসে পরিষ্কার বলে দিল সুপ্রিম কোর্ট, বা বেরুবাড়ি ইউনিয়ন যে রেফারেন্স সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই মতটা কিন্তু সুপ্রিম কোর্ট দিল। ওকে, এবার আমরা দেখব 1969-এ সুপ্রিম কোর্টের একটা রুলিং কি আছে আমরা একটু দেখে নেব। সেটেলমেন্ট অফ এ বাউন্ডারি ডিসপুট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার কান্ট্রি ডাজ নট রিকোয়ার এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। যদি বাউন্ডারি ডিসপুট থাকে আমাদের সাথে পাকিস্তানের, বা আমাদের সাথে সাপোজ চায়নার, বা আমাদের সাথে ভুটানের, নেপালের, হোয়াটএভার, যে কোনো কান্ট্রির যদি বাউন্ডারি ডিসপুট থাকে সেটা কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আনার দরকার নেই। তাহলে কিভাবে করব? এখানে বলা হচ্ছে ইট ক্যান বি ডান বাই এক্সিকিউটিভ অ্যাকশনস as it does not involve cession of Indian territory to a foreign country। এটা কেবলমাত্র একটা এক্সিকিউটিভ অ্যাকশন দিয়েই কিন্তু করা যাবে। অর্থাৎ একটা সাধারণ শাসনতান্ত্রিক যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু এই প্রক্রিয়াটাকে শেষ করা যাবে বা এই প্রক্রিয়াটাকে পরিণতি দেওয়া যাবে। এর জন্য কোন রকম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করার দরকার নেই। এটা কখন বলছে? সুপ্রিম কোর্ট বলছে 1969-এর একটা রুলিং এ সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলছে। ওকে, এবার আমরা দেখব আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস। ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস এক্ষেত্রে কি আমরা জানি যে ভারত যখন স্বাধীনতা পেয়েছিল তখন ভারতবর্ষের যে স্টেটগুলো ছিল, ভারতের যে ভূখণ্ড ছিল, সেখানে মূলত দুটো টাইপের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ছিল। কি কি ছিল? একটা ছিল দেশীয় রাজা বা প্রিন্সলি স্টেটস, আরেকটা কি ছিল? আরেকটা ছিল ব্রিটিশ প্রভিন্সেস। তো এই 552টা ছিল প্রিন্সলি স্টেটস যখন ভারত স্বাধীনতা অর্জন করে। তো এই নাম, এই যে যদিও এই নাম্বারটা নিয়ে বিতর্ক আছে, বিভিন্ন বইতে বিভিন্ন নাম্বার দেওয়া আছে অনেক জায়গায়, তো যাই হোক সেটা পরের ব্যাপার। তো এর মধ্যে 549, এই যে 552টা স্টেটের কথা আমরা বললাম, এদের কাছে কিন্তু আমরা 3টে অপশন দিয়েছিলাম। কি কি? আইদার এরা ভারতে জয়েন করতে পারে, 2 নম্বর এরা পাকিস্তানে জয়েন করতে পারে, 3 নম্বর এরা নিরপেক্ষ থাকতে পারে বা স্বাধীন থাকতে পারে। ঠিক আছে, এই 3টে অপশন ছিল। এই অপশন অনুযায়ী 549টা স্টেট কিন্তু ইন্ডিয়াতে জয়েন করেছিল, 3টে স্টেট করেনি। কারা কারা করেনি? হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা এই 3টে স্টেটকে কিন্তু ইন্ডিয়ার মধ্যে অঙ্গীভূত করতে পেরেছিলাম। হায়দ্রাবাদকে করেছিলাম পুলিশ অ্যাকশন দ্বারা, জুনাগড় রেফারেন্ডামের মাধ্যমে যোগ দিয়েছিল ভারতীয় ভূখণ্ডে, আর কাশ্মীর যুক্ত হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নিয়ে। আমরা এই কাশ্মীরের বিষয়টা কিন্তু আলাদা করে একটা ভিডিও করে পড়াশোনা করব, কারণ যেহেতু কাশ্মীর ইস্যুটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা পরবর্তী একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে নেবো পুরো ডিটেলস। এবার যে ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান স্টেট 1950, 1950 সালে যখন আমাদের সংবিধান গৃহীত হয়, তখন আমাদের যে ক্লাসিফিকেশনটা ছিল ইন্ডিয়ান স্টেটের, সেটা আমরা একটু দেখব। একটা ছিল পার্ট এ, সেখানে কোন কোন স্টেটগুলো ছিল? আস্ট্রাল গভর্নর প্রভিন্স অফ দ্য ইন্ডিয়ান বা ব্রিটিশ ইন্ডিয়া। তো গভর্নর যে প্রভিন্সগুলো ছিল, গভর্নর শাসিত অঞ্চলগুলো ছিল, সেগুলো কিন্তু ছিল পার্ট এ তে। পার্ট বি তে ছিল আস্ট্রাল প্রিন্সলি স্টেটস উইথ লেজিসলেচার্স। যে প্রিন্সলি স্টেটগুলোতে লেজিসলেচার ছিল সেগুলো আমরা পার্ট বি তে রেখেছিলাম। এখানে রাজ প্রমুখ ছিল তাদের যে হেড। ওকে, আর পার্ট সি তে ছিল কি? আস্ট্রাল চিফ কমিশনার্স প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। অর্থাৎ যে পূর্ববর্তী চিফ কমিশনার্স প্রভিন্স ছিল, মানে চিফ কমিশনার্স যারা
শাসিত যে প্রভিন্সগুলো ছিল সেটা ছিল পার্ট সি এর মধ্যে, অ্যান্ড সাম আর্চওয়াইল প্রিন্সলি স্টেটস, এবং কিছু এক্সট্রা কোনো প্রিন্সলি স্টেট যেখানে কিন্তু লেজিসলেচার নেই সেই ধরনের স্টেটগুলো কিন্তু ছিল পার্ট সি এর মধ্যে। ক্লিয়ার? পার্ট এতে ছিল, আমি আরেকবার রিপিট করছি, পার্ট এতে ছিল গভর্নর প্রভিন্স, পার্ট বিতে ছিল সেই প্রিন্সলি স্টেটগুলো যেখানে লেজিসলেচার আছে, আর পার্ট সিতে ছিল চিফ কমিশনার্স প্রভিন্সগুলো, তার সাথে সাথে যে প্রিন্সলি স্টেটগুলোতে লেজিসলেচার নেই সেগুলো, আর পার্ট ডিতে ছিল ইউনিয়ন টেরিটরি হিসেবে আন্দামান এন্ড নিকোবর। এটা ছিল 1950-তে ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান স্টেটস। ওকে, এবার আমরা যে স্টেটের যে রিঅর্গানাইজেশন সেই নিয়ে একটা দীর্ঘদিনে কংগ্রেসের মধ্যেই দাবি ছিল যে স্টেটকে রিঅর্গানাইজ করার ক্ষেত্রে একদম 1920 সাল থেকেই কংগ্রেস কিন্তু চেয়েছিল যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেটের রিঅর্গানাইজেশন করা হোক। কিন্তু প্রথম যে কমিশনটা ফর্ম করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে চাপের ফলে, সেটা হচ্ছে এসকে ধর কমিশন। ঠিক আছে, এসকে ধর কমিশন 1948 সালে। এই এসকে ধর কমিশন তার রেকমেন্ডেশনে কি বলে? রিকমেন্ডেড দ্যাট দ্য রিঅর্গানাইজেশন অফ স্টেট অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স রাদার দ্যান লিঙ্গুইস্টিক ফ্যাক্টর। অর্থাৎ যে লিঙ্গুইস্টিক কারণে, অর্থাৎ ভাষাগত কারণে স্টেটগুলোকে রিঅর্গানাইজ করার পরিবর্তে উনি বলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার্থে, অর্থাৎ শাসন কার্যের সুবিধার্থে কিন্তু স্টেটগুলোকে রিঅর্গানাইজ করা বুদ্ধিমানের কাজ বা যুক্তিসঙ্গত। আমরা জানি যখন এরকম কোনো একটা জিনিস আসবে, যে কংগ্রেস 1920 থেকে শুরু করে 1920 বিভিন্ন সময় এই লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট রিঅর্গানাইজেশনের যে দাবিগুলো করে আসছিল পূর্ববর্তী ক্ষেত্রে, তারা কিন্তু এখানে সমস্ত সদস্য সহমত পোষণ করবেন না। তখন কাকে বা কাদেরকে রাস্তায় নামতে হবে? জেভিপি কমিটি 1948। এই জেভিপি কমিটির মেম্বাররা ছিলেন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল আর পট্টভি সীতারামাইয়া। ঠিক আছে, এই পট্টভি সীতারামাইয়া, বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহেরু তারা কি রেকমেন্ড করলেন? তারা বললেন যে রিজেক্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস ফর রিঅর্গানাইজেশন অফ স্টেটস। তারাও কিন্তু লিঙ্গুইস্টিক বেসিসে বা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবির বিপক্ষে কিন্তু তাদের রেকমেন্ডেশন প্রদান করলেন। কিন্তু ইন দ্য মেন টাইম আমরা জানি যে অন্ধ্রপ্রদেশে যে আন্দোলন, ভাষার ভিত্তিতে যে অন্ধ্র স্টেট তৈরি করার যে আন্দোলন, সেটা কিন্তু তখনও চলছিল, যেটা তেলুগু স্পিকিং যারা আছে তাদেরকে মাদ্রাজ থেকে আলাদা করে যে অন্ধ্রপ্রদেশ, পৃথক একটা অন্ধ্রপ্রদেশ তৈরির যে দাবি। আমরা জানি এখানে পট্টি সীতারামালু বলে একজন কংগ্রেসের বিখ্যাত নেতা ছিলেন। উনি এই জায়গায় অনশনে 56 দিন অনশন করেন এবং উনি মারা যান। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু 1953-তে প্রথম ভাষাগত ভিত্তিতে একটি রাজ্য তৈরি হয়, যার নাম অন্ধ্রপ্রদেশ 1953-তে। ওকে, তো এই 1953-তে অন্ধ্রপ্রদেশ তৈরি হলো। যখনই অন্ধ্রপ্রদেশ তৈরি হলো তখনই কিন্তু বিভিন্ন পোর্শন থেকে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবির পক্ষে জোরালো সওয়াল আসতে শুরু করে। এবার আমরা দেখব তার পরিণতি কি হয়। এবার আমরা দেখলাম যে এই দাবির পরিপ্রেক্ষিতে একটা নতুন একটা কমিটি তৈরি হলো, যার নাম হচ্ছে ফজল আলী কমিশন 1953। সে কি বলল? accepted language as the basis of reorganization of the states। অর্থাৎ ঠিক আছে, যে ভাষার ভিত্তিতে স্টেটগুলোকে রিঅর্গানাইজ করা যেতে পারে, এটা কিন্তু প্রথমবারের জন্য স্বীকার করলো ফজল আলী কমিশন। বাট কি করলো? রিজেক্টেড দ্য থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা স্টেট দিতে হবে, এই যদি বেসিস হয় তাহলে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে। এই বাস্তবতাটা বুঝে ফজল আলী কমিশন কিন্তু বলবে যে না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আলাদা আলাদা স্টেটকে দেওয়া যাবে না। এখানে আমরা দেখতে পাবো যে কোন কোন ফ্যাক্টরকে উনি কনসিডার করতে বললেন ফর দ্য রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটস। কোন কোন ফ্যাক্টরকে উনি বললেন? প্রিজার্ভেশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ দ্য ইউনিটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। আমাদেরকে যখনই আমরা কোন একটা স্টেটকে তৈরি করব, অর্থাৎ আমাদের মধ্যে যে স্টেট রিঅর্গানাইজেশন করব, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেশ হিসেবে
ভারতবর্ষের যে ইউনিটি এবং যে সিকিউরিটি বা যে নিরাপত্তা, সেই দুটো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর উনি যেটা বললেন, লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল হোমোজেনিটি, অর্থাৎ যে ভাষাগত এবং কালচারাল হোমোজেনিটিকে কিন্তু মাথায় রাখতে হবে 2 নম্বর কন্ডিশন হিসেবে। আর ফিনান্সিয়াল, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন, অ্যাডমিনিস্ট্রেশনে যে ফিনান্সিয়াল, ইকোনমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারণগুলো থাকবে নতুন স্টেট ফর্ম করার, সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর 4 নম্বর উনি যেটা বললেন, প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইন ইচ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য নেশন অ্যাজ এ হোল, অর্থাৎ ভারতবর্ষ অ্যাজ এ নেশন এবং প্রত্যেকটা স্টেটের যে ইন্ডিভিজুয়াল উন্নয়নের দাবি, যে ওয়েলফেয়ার বা যেটা উন্নয়নের যে মানে সোশিও ইকোনমিক কন্ডিশনের যে উন্নয়নের দাবি, সেই দাবিগুলোর কথা মাথায় রেখে আমাদেরকে স্টেট রিঅর্গানাইজেশনটা করতে হবে। কারণ আমরা জানি, এক্ষেত্রে একটা জিনিস এখানে অ্যাড করে দেবো, সেটা হচ্ছে যে যখন একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট থাকে, সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালানো বা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ক্রাইটেরিয়া, যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু করা খুব মুশকিল থাকে। যখন একটা বড় রাজ্যকে চালাতে হয়, সেখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাক্রো লেভেলে গিয়ে পৌঁছে তাদের কি দাবি আছে, তাদের সেক্ষেত্রে কি মানে ওয়েলফেয়ারের জন্য কি কি করা যায়, সেটা করা একটু মুশকিল। কিন্তু ছোট স্টেট থাকলে সেক্ষেত্রে কিন্তু নজরটা আরো বেশি পরিমাণে দেওয়া সম্ভব হয়। তো উনি এটা এখানে ফাজল আলী কমিশন কিন্তু বলল। ওকে, এবার ফাজল আলী কমিশন রেকমেন্ডেশনের উপর বেস করে কি হলো। ফাজল আলী কমিশন বলেছিল অ্যাবলিশন অফ 4 ক্লাসিফিকেশন অফ দ্য স্টেটস, অর্থাৎ যে 4 ধরনের যে স্টেটের কথা আমরা বললাম, সেই 4টে যে এ বি সি ডি, সেটাকে পুরোপুরি অ্যাবলিশ করতে বললেন আন্ডার দ্য অরিজিনাল কনস্টিটিউশন, অর্থাৎ মূল সংবিধানে যে 4টে ভাগের কথা এ বি সি ডি রয়েছে সেটাকে তুলে দিই। অ্যান্ড ক্রিয়েশন অফ 16 স্টেটস অ্যান্ড 3 সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেটেড টেরিটরিজ, অর্থাৎ 16টা নতুন স্টেট এবং 3টে ইউটি তৈরি করতে উনি বললেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকসেপ্টেড দ্য রেকমেন্ডেশন উইথ সার্টেন মাইনর মডিফিকেশন, ভারতবর্ষের যে সরকার তৎকালীন, তারা কিন্তু কিছু সামান্য এদিক ওদিক করে তার যে রেকমেন্ডেশন সেটাকেই কিন্তু পরিণতি দিলেন। এবং তার প্রভাবে আমরা দেখতে পেলাম যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 পাস হলো 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে। ওকে, 1956 কি হলো, এ আর বি এর মধ্যে যে ডিস্টিংশন ছিল সেটা কিন্তু উঠে গেল, অর্থাৎ যে পার্ট এ এবং পার্ট বি স্টেট গুলো কিন্তু একটা ইউনিটে পরিণত হলো। অ্যান্ড সি স্টেটস ওয়্যার অ্যাবলিশড, সি ভাগে যে স্টেট গুলোকে রাখা হয়েছিল সেটাকে পুরো তুলে দেওয়া হলো। এবার সাম অফ দেম ওয়্যার মার্জড উইথ অ্যাডজেসেন্ট স্টেটস, যে সি স্টেট থেকে যে স্টেট গুলোকে তুলে দেওয়া হলো, প্রিন্সলি স্টেট গুলোকে, সেগুলোকে বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যের সাথে যোগ করিয়ে দেওয়া হলো। সাম আদার, যেটা মানে যে বাকি স্টেট গুলো, সেখানে কিন্তু আমরা ইউটি ফর্ম করলাম, ইউনিয়ন টেরিটরিজ। এটা বাদ দিয়ে যে স্টেট গুলো পড়ে রইলো সেগুলোকে আমরা ইউটি তৈরি করে দিলাম। এর ফলে 1956-এ 14টা স্টেট এবং 6টা ইউটি এসে আমাদের দাঁড়ালো। যদিও পরবর্তী ক্ষেত্রে এটা বাড়তে থাকবে যত দিন যাবে, তো সেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখে নেব। যাই হোক, এবার দেখবো যে আমরা ভারত স্বাধীন হওয়ার পর থেকে একে একে কিভাবে নতুন নতুন স্টেট গুলো তৈরি হতে শুরু করলো। প্রথম যেটা হলো সেটা হচ্ছে মহারাষ্ট্র এন্ড গুজরাট। প্রথম স্টেট হিসেবে গুজরাটি স্পিকিং পার্সনদেরকে নিয়ে গুজরাট তৈরি হলো, মারাঠি স্পিকিং পার্সনদেরকে নিয়ে আমরা কিন্তু মহারাষ্ট্র তৈরি করলাম। ওকে, এবার আমরা জানি যে দাদরা, নাগার হাভেলি, গোয়া, দামান এন্ড দিউ এগুলো ছিল মূলত পর্তুগিজ উপনিবেশ। ওকে, তো এটা আস্তে আস্তে যেটা দাদরা নাগার হাভেলি 1954-এ লিবারেশন পেয়েছিল, তো তাদের যে লোকাল মানে সেখানকার মানুষেরাই কিন্তু তাদেরকে অ্যাডমিনিস্ট্রেট করছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা 1961-এ 10th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে ভারতীয় ভূখণ্ডের মধ্যে দাদরা নাগার হাভেলিকে যোগ দেওয়াই, 1962-তে গোয়া, দামান এন্ড দিউকে আমরা যোগ দেওয়াই ভারতীয় যে মূল ভূখণ্ডের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে গোয়াকে আমরা স্টেটহুড দেবো। ওকে, সেটা 1987-এ আমরা গোয়াকে পূর্ণ স্টেটহুড হিসেবে ঘোষণা করব। আর পুদুচেরিকে আমরা 14তম সংবিধান সংশোধনী পাস করে
1962-তে আমাদের অঙ্গীভূত করি। আমরা জানি যে পুদুচেরি ছিল ফ্রেঞ্চ উপনিবেশ, ঠিক আছে, তো ফ্রেঞ্চদের হাতে ছিল। ফ্রেঞ্চরা কিন্তু এটাকে ভারতবর্ষের হাতে তুলে দিয়েছিল 1954-এই, কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশনের মানে ইয়েতে আমরা কিন্তু তাদেরকে 1962-তে আমাদের মূল ভূখণ্ডের মধ্যে অঙ্গীভূত করেছিলাম। ঠিক সেরকমই নাগাল্যান্ড, নাগা হিলস, যে আসাম থেকে নাগা হিলস এবং হচ্ছে যে তুয়েনসাং অঞ্চলকে আলাদা করে আমরা তৈরি করলাম নাগাল্যান্ড 1963-তে, মনে রাখতে হবে। এবার যে পাঞ্জাবের মধ্যে আমরা একটা ভাগ করলাম, হরিয়ানা তৈরি করলাম হিন্দি স্পিকিং মানুষদেরকে নিয়ে, চণ্ডীগড় একটা ইউটি তৈরি করলাম যে কমন রাজধানী পাঞ্জাব, এবং পাঞ্জাবের চণ্ডীগড় রাখলাম, চণ্ডীগড় তো চণ্ডীগড় রইলই, আর হরিয়ানার চণ্ডীগড় রাখলাম। ওকে, আর হিমাচল প্রদেশ যে হিলি এরিয়াস গুলো ছিল সেটাকে নিয়ে তৈরি হলো হিমাচল প্রদেশ। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কমিশন ছিল, তার নাম হচ্ছে শাহ কমিশন। অর্থাৎ শাহ কমিশনের যে রিকমেন্ডেশন তার উপর বেস করে আমরা কিন্তু পাঞ্জাবকে তিনটে, এই হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশ, এই তিনটে আলাদা ভূখণ্ড কিন্তু এখানে তৈরি করলাম 1966-এ। মণিপুর, ত্রিপুরা, মেঘালয়কে আমরা স্টেট হিসেবে অঙ্গীভূত করলাম, ফুল স্টেট হিসেবে অঙ্গীভূত করলাম 1972-তে। সিকিমকে 1975 সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের মধ্যে অঙ্গীভূত করলাম। এখানে বলে রাখার যে সিকিম 1947-এর পর থেকে এটা কিন্তু একটা যেটা প্রোটেক্টেড স্টেটে পরিণত হয়েছিল ইন্ডিয়া, ঠিক আছে, আমরা সেটাকে 1975-এ আমাদের মধ্যে অঙ্গীভূত করতে পারলাম। আর আমরা জানি যে সবচেয়ে শেষ না হলেও পরে তেলেঙ্গানা হয়েছে, কিন্তু ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড আমরা তৈরি করেছি 2000 সালে। তারপরে আমরা পেয়েছি তেলেঙ্গানা। ওকে, তো এই যে আমাদের পরপর স্টেটগুলোর সংখ্যা বেড়ে চলেছে, এবং বর্তমানে আমাদের 28টা স্টেট এবং 9টা ইউনিয়ন টেরিটরি আছে। ভবিষ্যতে হয়তো সংখ্যা বাড়বে বা কমবে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে যেরকম কন্ডিশন আসবে তার উপর ডিপেন্ড করবে। এবার দেখবো আমরা কিছু নাম পরিবর্তন। প্রথমেই আমরা দেখবো 1950-তে ইউনাইটেড প্রভিন্সের নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ রাখা হয়। ওকে, মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয় 1969-এ, মাইসোরকে করা হয় কর্ণাটক 1973-তে, লাক্ষাদ্বীপ মিনিকয় আমিনদ্বীপ আইল্যান্ডকে করা হয় লাক্ষাদ্বীপ 1973-তে, উত্তরাঞ্চলকে নামকরণ করা হয় উত্তরাখণ্ড 2006 সালে, এবং লেটেস্ট হচ্ছে ওড়িশাকে করা হয় ওড়িশা 2011 সালে। আর এখানে একটা ছোট্ট একটা জিনিস জানার, সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি ওয়াজ রিডিজাইনড অ্যাজ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। কি করে করা, মানে উইদাউট বিং কনফার্ড দ্য দিল্লি অ্যাজ এ ফুল ফ্লেজ স্টেট। অর্থাৎ যে দিল্লি তাকে আমরা ন্যাশনাল ক্যাপিটাল হিসেবে টেরিটরি হিসেবে তৈরি করলাম, কিন্তু তাদেরকে কিন্তু আমরা ফুল স্টেটহুড দিইনি। এটা কততম সংবিধান সংশোধনী? 69তম সংবিধান সংশোধনী 1991। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসছে, প্রিলিমসে এবং মেন্সেও। যাই হোক, পরিশেষে বলি, চ্যাপ্টারটা প্রচন্ড ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় বহু প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন পরীক্ষাতে। তো আশা করছি চ্যাপ্টারটা থেকে যা বোঝালাম সেটা তোমাদের সবাইকার মাথায় ঢুকেছে, সবাই ভিডিওটাকে পছন্দ করবে আশা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যদি না সাবস্ক্রাইব করে থাকো, আর শেয়ার করো, লাইক করো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।